আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম জীববিজ্ঞানের শাখা নিয়ে। তো জীববিজ্ঞানের শাখার মধ্যে যেটা ভৌত শাখা ছিল, গত ক্লাসে সেটার আলোচনা শেষ। তো আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, এবং আজকের পর্বে আমি অ্যাড করছি সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস সম্পূর্ণটা হয়তো আজকে শেষ হবে না। আমরা শ্রেণীবিন্যাসের কারণ, উদ্দেশ্য, লাভ কি, সুবিধা কি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা ফলিত জীববিজ্ঞান শাখা। আসলে ফলিত ব্যাপারটা কি? ফলিত যে শব্দটা, সেটার ইংরেজি যেটা আসে সেটা হচ্ছে কি অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড বলতে কি বোঝায়? আমরা যেটা প্রয়োগ করব। অর্থাৎ ফলিত জীববিজ্ঞান শাখায় জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই শাখায় যে বিষয়গুলো আলোচনা হবে সেটা হচ্ছে কি জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয়গুলো। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান কি? এই জীবাশ্ম বিজ্ঞানের আলোচনা হবে যে প্রাগৈতিহাসিক যুগে যে জীব ছিল, তারপর উদ্ভিদও থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে কোথায়? আমাদের এই জীবাশ্ম বিজ্ঞানে। আর জীবাশ্ম বিজ্ঞানটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। তারপর আমাদের 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা ইংলিশে যেটাকে বলা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আর জীব পরিসংখ্যান বিদ্যা আলোচনার বিষয়টা কি সেটা তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে আমরা যখন পরিসংখ্যানের অঙ্ক করছি কিন্তু আমরা 6, 7, 8, তো সেখানে কি হিসাবের ব্যাপার। অর্থাৎ এখানে জীব পরিসংখ্যান বিদ্যায় জীব সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ধরনের হিসাব হবে। তারপর পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা বলতে কি বোঝায়? পরজীবী বলতে কি বোঝায়? যারা অন্যের ঘাড়ে বসে খায়, এরকম একটা ব্যাপার, তাই না? তো পরজীবী বলতে কি যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, বেঁচে থাকার জন্য, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। আর এই পরজীবীদের বেঁচে থাকা, তারা কিভাবে বংশ বিস্তার করতেছে, তারা কোন ধরনের রোগ ছড়াচ্ছে, বা হচ্ছে মানুষের উপর বা তার হোস্টের উপর বা তার পোষকের উপর কোন ধরনের প্রভাব বিস্তার করতেছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের পরজীবী বিদ্যায়। আর পরজীবী বিদ্যাকে ইংলিশে বলা হচ্ছে প্যারাসাইটোলজি। তারপর আমাদের 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান নাম শুনে বোঝা যায় সেটা কি মাছ নিয়ে। তো এই মৎস্য বিজ্ঞানকে ইংলিশে বলা হচ্ছে ফিশারিজ। আর যেহেতু মাছ নিয়ে, তাহলে এখানে আমরা কি নিয়ে আলোচনা করবো? যেহেতু প্রায়োগিক বিষয়, অর্থাৎ আমাদের একটা মাছের কি, আমাদের মাছ চাষ কিভাবে, মাছের উৎপাদন, তারপর এটা বাণিজ্যিকভাবে আমরা কিভাবে ব্যবহার করব না করব, আমাদের কিভাবে লাভজনক হবে না হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায়? মৎস্য বিজ্ঞানে। তারপর আসে কীট তত্ত্ব। কীট শব্দের অর্থ কিন্তু আমরা ভালো মতো জানি। কীট শব্দটার অর্থ হচ্ছে কি পোকা। আর এই কীট তত্ত্ব মানে কি? আমাদের পোকা নিয়ে পড়াশোনায় হবে কিন্তু কীট তত্ত্বে। আর এই কীট তত্ত্বকে তোমার হচ্ছে ইংলিশে বলা হচ্ছে এন্টোমোলজি। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করব? আমরা এই যে কীটের যত সার্বিক ব্যাপারগুলো আছে, যেটা কিভাবে বংশ বিস্তার করতেছে, এরা কোথায় থাকতেছে, এরা উদ্ভিদের উপর বা জীবের উপর কোন ধরনের প্রভাব বিস্তার করতেছে, তাদের প্রভাবটা কি, তাদের এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কোথায়? এই কীট তত্ত্বে। তারপর আসি আমরা অণুজীব বিজ্ঞান। আসলে অণু দ্বারাই কি বোঝায়? অণু দ্বারাই কিন্তু বোঝায় ক্ষুদ্র আর জীব। তার মানে কি আমাদের দুইটা মিলে কি দাঁড়ালো? যে আমাদের জীববিজ্ঞানের যে শাখায় অতি ক্ষুদ্র যে জীবগুলো আছে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু এই অণুজীব বিজ্ঞান শাখায়। আর এই অণুজীব বিজ্ঞানকে ইংলিশে বলা হচ্ছে কিন্তু মাইক্রোবায়োলজি। এখন এই অণুজীবের মধ্যে কি কি পড়ে? ভাইরাস পড়ে, ব্যাকটেরিয়া পড়ে, ফাঙ্গাস পড়ে, তারপর হচ্ছে মাইক্রোপ্লাজমা আছে। তো কিন্তু এখানে আরেকটা কথা, তোমাদের বইয়ে ভাইরাসকে অণুজীব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই ভাইরাস নিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পড়াশোনার ব্যাপার আছে, সেটাকে বলা হচ্ছে ভাইরোলজি। ভাইরাস কিন্তু আসলে এটাকে জীব বলা যায় না। অনেকে এটাতে আপত্তি করে, যে অনেক বিজ্ঞানী বলে যে আসলে ভাইরাস এটা জীব না, কারণ ভাইরাস যতক্ষণ পর্যন্ত দেহের বাইরে থাকে, পরিবেশে পড়ে থাকে, ততক্ষণ সেটা জড়বস্তুর মতো আচরণ করে। কিন্তু যখনই সেটা দেহের মধ্যে প্রবেশ করে, তার মধ্যে তখনই কি হয়? একটা জীবনের লক্ষণ প্রকাশ পায়। তো ওই জন্য কিছু কিছু বিজ্ঞানী বলেন যে আসলে ভাইরাসই, এটা না জীব না জড়বস্তু। এটাকে আমরা তুলনা করতে পারি নদীর 2টা পাড়ের যে সেতু কানেক্ট করে। এই সেতুটা কি করে? একটা সেতু যে নদীর এই পার এবং ওই পার, একটা মনে করো ফরিদপুরে আর একটা হচ্ছে পিরোজপুরে, এরকম একটা কানেকশন তৈরি করে দিচ্ছে। তো এই তোমার হচ্ছে ভাইরাসটা কি করতেছে? ভাইরাস এই জীব এবং জড়কে ঠিক সেভাবে কানেক্টেড করে। তো অণুজীব বিজ্ঞানের আলোচনার বিষয় কি বললাম? যেখানে আমরা অণুজীব নিয়ে আলোচনা করব। অণুজীবদের হচ্ছে বংশ বিস্তার, তাদের আমাদের মানুষের উপর তাদের প্রভাব। অণুজীব কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, তো জানোই, এই যে দেখো করোনা ভাইরাস, তারপর মানুষের যে যক্ষা হয়, নিউমোনিয়া হয়, সবগুলো কিন্তু এই অণুজীব সৃষ্ট। তারপর যেটা আসে সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। নাম শুনেই আবার বোঝা যায় যে কৃষি বিজ্ঞান, এখানে কি নিয়ে আলোচনা হবে? কৃষি সম্পর্কিত বিজ্ঞান। কৃষি বিজ্ঞানটা কি? কৃষি সম্পর্কিত বিজ্ঞান। ইংলিশে সেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার। তারপর যেটা আসে সেটা হলো চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানকে ইংলিশে কি বলা হচ্ছে? মেডিকেল সায়েন্স। অর্থাৎ কি? চিকিৎসা সম্পর্কিত যে আলোচনাগুলো হবে জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এখানে আমরা কোন ধরনের আলোচনা করতে পারি চিকিৎসা বিজ্ঞানে? একটা রোগের কারণ, তারপর এই রোগটার আমি প্রতিকার কিভাবে করব, বা আমি আগে থেকে কোন প্রিপারেশনটা নিলে হচ্ছে কি আমি এই রোগটা দ্বারা আক্রান্ত হব না,
বা আক্রান্ত হইলাম, তারপর আমাকে কোন ধরনের ওষুধ খাইতে হবে, আমার কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে কোথায়, চিকিৎসা বিজ্ঞান শাখায়। তারপর আমাদের যেটা আসে সেটা হলো জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, এই জিন কিন্তু আবার গাছে যে জিন থাকে এই জিন না ভাই। এই জিনটা হচ্ছে কি আমাদের যে ক্রোমোজোম আছে একটা, বিশেষ করে প্রাণীর ক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমরা খেয়াল রাখবা। যেমন আমি, আমার গায়ের রং কেমন দেখো, দূর থেকে বোঝা যায় আমার গায়ের রং কিন্তু শ্যামলা। তো আমি কিন্তু এটা আমার মায়ের কাছ থেকে পাইছি। এটা আমি মায়ের কাছ থেকে কার মাধ্যমে পাইলাম, আমার যে মায়ের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কিন্তু জিন আছে যে শ্যামলা রঙের জন্য দায়ী যে জিনটা আছে, সেটা আমি পরবর্তীতে আমি পাইছি, সেটা আমার কাছে আসলো। তো এই যে বংশ থেকে যে বংশতে যে পিতা মাতার বৈশিষ্ট্য যে বহন করতেছে, বা যারা পূর্বজদের বৈশিষ্ট্য যে অনুজদের মধ্যে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু জিন, ক্রোমোজোমে। তো এই জিন প্রযুক্তি বলতে কি বুঝাইছে, যে জিন প্রযুক্তি, এখানে আমাদের আলোচনা হবে জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কিত। এখন জিন প্রযুক্তি জিনিসটা কিরকম, তোমরা হয়তো অনেকে শুনে থাকবা যে আমাদের যে কক্সবাজার যে এরিয়াটা আছে, এই এরিয়ার মাটি কিন্তু লবণাক্ত। তো ওইখানে কিন্তু স্বাভাবিকভাবে যে ধানগুলো আমাদের উত্তরবঙ্গ বা এইদিকে স্বাদু পানিতে যেগুলো ধান চাষাবাদ হয়, সেগুলো কিন্তু সেখানে তোমার হচ্ছে চাষাবাদ করা খুব কষ্টকর হয়ে যায়, সেখানে সেরকম ভাবে সার্ভাইভ করতে পারে না গাছগুলা বা উদ্ভিদ, এই ধান। তো পরবর্তীতে কি করা যায়, যে ওরা কি করছে, বিজ্ঞানীরা কি করলো, তারা হচ্ছে যে সুন্দর, এখন এই লবণাক্ত পানির যে বা লবণাক্ত এরিয়ার যে উদ্ভিদগুলো আছে, বিশেষ করে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ কিন্তু লবণাক্ত জমিতেও বা ভূমিতেও কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকে। এ কি করছে, এর একটা মনে করো যে জিনটা ওর এই বৈশিষ্ট্যের জন্য দেয়, সেটা নিয়ে আমরা কোনোভাবেই কোনো একটা ধানের জাতের সঙ্গে যদি ধানের জাতের জিনের সঙ্গে যদি সেটা আমরা অ্যাটাচ করে দিই, সেটাতে কি হবে, তার মধ্যে সেই নতুন বৈশিষ্ট্যের প্রকাশ হবে। যে ফুল প্রসিডিউরটা, অর্থাৎ একটা নতুন বৈশিষ্ট্য আমরা কি করলাম, প্রযুক্তিগতভাবে আরেকটা উদ্ভিদের মধ্যে জুড়াই দিলাম। এই কাজগুলা নিয়ে কিভাবে করা হচ্ছে, তারপর আমরা কি কি প্রসিডিউর ফলো করতেছি, কিভাবে করতেছি না করতেছি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই জিন প্রযুক্তিতে। তারপর আসলো প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন বলতে কি বোঝাচ্ছে, রসায়ন তো আমরা জানি কেমিস্ট্রি। আমরা যে জীব বলো, উদ্ভিদ বলো, প্রাণী বলো, আমাদের দেহে প্রতিদিন বিভিন্ন ধরনের কিন্তু বা প্রতি মুহূর্তে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই যে আমরা যে খাবার খাই বা আমাদের যে বডি যে হিট, এটার পিছনে কিন্তু এই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া দায়ী। তারপর আমরা যে খাচ্ছি এটা শোষণ গেল, তারপর উদ্ভিদের যদি আমরা সালোক সংশ্লেষণের কথা বলি, সেটাও কিন্তু এই প্রাণ রসায়নের আলোচনার বিষয়। আর প্রাণ রসায়নকে ইংলিশে বলা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তারপর আসো পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান কি, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানকে কি বলা হচ্ছে, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এই পরিবেশ বিজ্ঞানকে ইংলিশে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপর সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে, নাম শুনেই বোঝা যায় যে এটার আলোচনার বিষয়টা কি। সেখানে হচ্ছে কি, যে সকল জীব সমুদ্রে বসবাস করতেছে তাদের ওই সকল জীব নিয়ে আলাপ আলোচনায় হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান শাখার আলোচনার বিষয়। আর সামুদ্রিক জীববিজ্ঞানকে ইংলিশে বলা হচ্ছে ওশিয়ানোগ্রাফি। তারপর আসে বনবিজ্ঞান। তার মানে কি, যে বনবিজ্ঞানকে ইংলিশে বলা হচ্ছে কিন্তু ফরেস্ট্রি। আর বনবিজ্ঞানকে ইংলিশে ফরেস্ট্রি বলা হচ্ছে। এর আলোচনার বিষয় কি হবে, আমাদের যে বনের সম্পদ আছে আমরা সেটা কিভাবে ব্যবস্থাপনা করব, সেটা কিভাবে সংরক্ষণ করব, রক্ষণাবেক্ষণ করব, আমাদের কাজে কিভাবে ব্যবহার করব, কি করা যাবে কি করা যাবে না, সেটা নিয়ে আলোচনার বিষয় হচ্ছে এই বনবিজ্ঞান শাখা। তারপর আসলে জীব প্রযুক্তি। একটা জিনিস ভুলে ফেলিও না কখনো, সেটা হচ্ছে কি, জিন প্রযুক্তির সঙ্গে জীব প্রযুক্তিকে কিন্তু ভুলে ফেলবো না। জিন প্রযুক্তিটা কিন্তু জিন সম্পর্কিত, যে জিন প্রযুক্তি সম্পর্কিত জীব প্রযুক্তি। আসলে জীব প্রযুক্তিটাকে আমি একটা কথা বারবার বলি, যে জীব প্রযুক্তি এবং জিন প্রযুক্তি এই দুটাকে কখনো এক করে ফেলবো না। জীব প্রযুক্তিটা হচ্ছে কি, জীব প্রযুক্তিটা হচ্ছে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, সেটাকে বলা হচ্ছে জীব প্রযুক্তি। অর্থাৎ আমরা মানুষ এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারে যে প্রযুক্তিগুলো ব্যবহার করব জীবের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কি জীব প্রযুক্তির আলোচনার বিষয়। তারপর আসে ফার্মেসি। ফার্মেসি এক কথা, এটা আমরা যদি বলি সেটা হচ্ছে ঔষধ বিজ্ঞানও বলতে পারি। অর্থাৎ এখানে কি আলোচনা হবে, ওষুধ সম্পর্কিত বিজ্ঞান। তারপর বন্যপ্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণীবিদ্যাকে ইংলিশে কি বলা হচ্ছে, ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মানে কি, এখানে যে বন্যপ্রাণী অর্থাৎ বনের মধ্যে বা হচ্ছে জঙ্গলে, বনে জঙ্গলে যে প্রাণীগুলো থাকে এদের নিয়ে আলোচনা হচ্ছে এই বন্যপ্রাণীবিদ্যা। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীবের হচ্ছে কি তথ্য। অর্থাৎ আমাদের একটা জীবের ক্ষেত্রে হচ্ছে কিছু তথ্য আছে, এইগুলো যখন আমরা কম্পিউটারাইজ করব তখন সেটা আমাদের এই বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়ে। আমি যদি খুব একটা উদাহরণ দিতে চাই, সেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যান্সার। একটা ক্যান্সারের ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে এই সম্পর্কিত সব তথ্যগুলো যখন আমরা কী করবো, একটা ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করব বা ওইটা ডিভাইস ব্যবহার করবো, এটাতে কম্পিউটার ব্যবহার করবো, তখন সেটাকে আমরা বলতেছি বায়ো ইনফরমেটিক্স।
তো এটা গেল আমাদের কি জীববিজ্ঞানের যে দুইটা শাখা আমরা পাইছিলাম, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। আমাদের প্রথম দিনের আলোচনা করছিলাম আমরা কি ভৌত জীববিজ্ঞান, আজকে আমাদের কিন্তু ফলিত জীববিজ্ঞান শেষ। তো এর পরবর্তীতে আমরা যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস আলোচনা করার আগে আমরা একটা গল্প বলি, আমার লাইফের একটা গল্প বলি। আমি পরশুদিন যখন ডক্টরের কাছে গেলাম, আমার কিন্তু অ্যাজমার প্রবলেম আছে। ডক্টরের কাছে যাওয়ার পর ওনার কাছে আমি যে ওষুধগুলো চাইলাম, তো উনি সম্পূর্ণ কিন্তু পুরা দোকান খুঁজল না। উনি কি করলো, যে ওনার এই যে শ্বাসকষ্ট বা হচ্ছে অ্যাজমা রিলেটেড যে ওষুধগুলো বা যে মেডিসিনগুলো, উনি কিন্তু সবগুলো একটা জায়গায় রাখছে। তো আমি বলার পরপরই কী করলো, উনি খুব সহজে সেখান থেকে কি করলো, আমাকে অ্যাজমার জন্য মোনাস দিল, মন্ডিলুকাস গ্রুপের, তারপর খেয়ে দিল টিকামেট দিল। তো আমি যে ওষুধগুলো খাই, তো একটা জিনিস দেখো, দোকানদারের বুদ্ধিটা একবার চিন্তা করো। উনি কি করছে, ওনার জন্য সুবিধা হয়, একটা দোকানে তো অসংখ্য ওষুধ থাকে, বিভিন্ন ব্র্যান্ডেড বা হচ্ছে একই গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধ। তো উনি কি বুদ্ধিটা এখানে খাটাইছে দেখো, যে ওষুধগুলো একই, এখন কোন কোম্পানির হচ্ছে হোক, কোন কোম্পানির হচ্ছে হোক, কিন্তু কাজ যখন একই করতেছে বা একই তোমার হচ্ছে চিকিৎসা ব্যবহৃত হচ্ছে, একটা একই ওই অসুখের ক্ষেত্রে ওই ওষুধগুলো খাওয়া লাগতেছে, তখন উনি কি করছে, ওই ওষুধগুলোকে একটা জায়গায় কিন্তু রাখছে। এটাতে ওনার দুইটা জিনিস হয়েছে, ওনাকে পুরো দোকান কিন্তু ওষুধ খুঁজতে হইল না। তারপর ওই খোপের মধ্যে উনি দেখলে বুঝতে পারতেছে ওখানে কোন কোন ওষুধ আছে, এটাতে উনি সময় বাঁচলো। আর 3 নাম্বার যেটা হলো, যে ওনার এতগুলো ওষুধ সম্পর্কে কিন্তু আলাদা আলাদাভাবে জায়গা থেকে খুঁজে বের করা লাগলো না, এটাতে ওনার কি পরিশ্রম কম হলো। তো এই যে শ্রেণীবিন্যাস ব্যাপারটা কিন্তু ঠিক এরকম, শ্রেণীবিন্যাস ব্যাপারটা ঠিক এরকম। আমরা যখন আমাদের এই পৃথিবীতে অনেক তোমার হচ্ছে জীব সংখ্যা প্রায় হচ্ছে 17 লক্ষের মতো, উদ্ভিদের 4 লক্ষ আছে, প্রাণীর 13 লক্ষ, এখন 17 লক্ষ জীব। তুমি যখন একটা একটা করে প্রতিটাকে কি করতে যাবা, আইডেন্টিফাই করতে যাবা, একটা একটা করে রিসার্চ করতে যাবা বা একটা একটা করে খুঁজতে যাবা, তখন কিন্তু তোমার অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে 13 লক্ষ আর 4 লক্ষ, টোটাল 17 লক্ষ জীবের তথ্য তোমার কিন্তু আলাদা আলাদাভাবে মুখস্থ রাখা সম্ভব না ভাই, তুমি তো কম্পিউটার না। তখন কি হচ্ছে, তখন এই যে বিজ্ঞানীরা একটা ব্যাপার দেখলো, যে আমরা যদি যে এই জীবগুলোর মধ্যে পারস্পরিক কিছু বৈশিষ্ট্যের মিল আছে, সম্পূর্ণ মিল না, কিছু মিল আছে, তাদেরকে আমরা বিভিন্ন এই পারস্পরিক বৈশিষ্ট্যের মিলের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বিভিন্ন দলে ভাগ করি। তাহলে আমার কি হবে, আমি ওই গ্রুপটাতে গেলে ওই গ্রুপে যে প্রাণীগুলো আছে ওইটা সম্পর্কে আমার একটা মোটামুটি আইডিয়া থাকতেছে। তো আমরা শ্রেণীবিন্যাসটাকে যদি এখন আমরা বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, যে পারস্পরিক বৈশিষ্ট্যের উপর, বৈশিষ্ট্যের মিলের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন দলে ভাগ করার প্রক্রিয়াটাকে আমি কি বলবো, শ্রেণীবিন্যাস। কথা ক্লিয়ার? তো এখন তোমাদের বই আরেকটা জিনিস আছে, যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য দেওয়ার আগে আমরা আলোচনা করি যে আসলে শ্রেণীবিন্যাসটা আসলো কোনখান থেকে। শ্রেণীবিন্যাসটা আসলো কোনখান থেকে? এই শ্রেণীবিন্যাসের জনক কিন্তু বলা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। উনি সর্বপ্রথম জীবজগৎকে দুইটা জগতে ভাগ করছিল। একটা হচ্ছে কি, দুইটা শাখায় ভাগ করছিল। একটা হচ্ছে জীববিজ্ঞানকে দুইটা শাখায় ভাগ করছিল, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান আর একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তো পরবর্তীতে কি হলো, ডিএনএ আবিষ্কার হলো, ডিএনএর মধ্যে আবার জিন আছে, আরো বিভিন্ন ধরনের, যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারতেছি। তো এইটার দেখে যখন এরকম করে আবিষ্কার হওয়া শুরু করলো, তখন বিজ্ঞানীরা দেখলো যে আসলেই এই জীবজগৎকে শুধুমাত্র দুইটা জিনিসে ভাগ করা যায় না ভাই, কারণ এটার মধ্যে আরো অনেক ভাগ আছে। তখন পরবর্তীতে কি হলো, যে বিজ্ঞানী আর.এস. হুইটেকার উনি সম্পূর্ণ জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করলেন। 5টা রাজ্য কি কি নাম দিলেন উনি? এই রাজ্যগুলার উনি প্রথমটার নাম দিলেন মনেরা, তারপর দিলেন প্রোটিস্টা, তারপর ফানজাই, তারপর অ্যানিমেলিয়া, তারপর প্লান্টি। এখন উনি যখন এই কাজটা করলো, পরবর্তীতে আবার মার্গুলিস আসছে। মার্গুলিস কয় যে স্যার আপনি কিন্তু এই যে স্যারের এই জিনিসটাতে ভুল আছে ভাই, আমি ওনার ভুলটা কথায় উনি জাস্ট এইভাবে ভাগ করছে, কিন্তু এরা কিন্তু আবার আমি দুইটা সুপার কিংডমে দিতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এখন মার্গুলিস সাহেব কিন্তু এমনি এমনি এই দুইটা কিন্তু সুপার কিংডম বানায় নাই, উনার কিন্তু এখানে একটা লজিক আছে। উনি কোন লজিকটা দিল? উনি বলল যে এই যে প্রোক্যারিওটা যারা, এই প্রক্রিয়াটা উনি যে মনের রাজ্যটা যে আর.এস. হুইটেকার সাহেব যে মনের রাজ্যটা যে বানাইছে, এই মনের রাজ্যে সব প্রাণী তো বা এখানে যতগুলা জীব আছে সবগুলো তো আদিকুশী। তো যারা আদিকুশী এদেরকে আমি আলাদা একটা সুপার কিংডম দিব, বাকি 4টা সব তো প্রকৃত কুশী, এদের জন্য আলাদা একটা সুপার কিংডম। তো এই যে যেটা আদিকুশীদের জন্য যেটা সুপার কিংডম সেটার নাম দিলেন উনি প্রোক্যারিওটা, আর যেটা প্রকৃত কুশীর জন্য সুপার কিংডম সেটার নাম দিলেন উনি ইউক্যারিওটা। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো ব্যাপারটা দাঁড়ালো যে সর্বপ্রথম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দুইটা দলে ভাগ করছে, উদ্ভিদ আর প্রাণী। পরবর্তীতে কি হলো, পরবর্তীতে বিজ্ঞানী আর.এস. হুইটেকার 5টা দলে ভাগ করছে, 5টা রাজ্যে ভাগ করছে। এইটা তো কিন্তু হইল না। পরবর্তী মার্গুলিস সাহেব আবার কি করছে,
মার্গুলিস সাহেব আবার এই 5টা রাজ্য ঠিকই আছে, বলতেছে আরএস হুইটেকার সাহেবের যে তথ্যটা দিচ্ছে ওনার যে ঠিক আছে, কিন্তু এখানে আরেকটু কারেকশন আছে যে এখানে আবার এরা 2টা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। মনেরা হচ্ছে কি আদিকোষী, ওই জন্য প্রক্রিয়াটা, আর যারা প্রকৃতকোষী এরা সবগুলোই হচ্ছে ইউক্যারিওটের মধ্যে পড়ে। এইগুলো মোটামুটি ইতিহাস। পরবর্তীতে আবার আরেকটা জিনিস হচ্ছে যে পরবর্তীতে টমাস ক্যাভিলার স্মিথ নামে আরেকজন বিজ্ঞানী আছে, উনি কি করছে, উনি আবার এই মনেরা রাজ্যটাকে নাম দিচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য। কারণ এই মনেরার মধ্যে যতগুলো আমরা পাবো সবগুলো কিন্তু ব্যাকটেরিয়া পাবো। আমরা পরবর্তীতে রাজ্যগুলো আলাদাভাবে আলোচনা করব। তো আর ওনার যে প্রোটিস্টা যেটা আছে, এই প্রোটিস্টাকে উনি 2টা আবার দলে ভাগ করলেন। কি বললাম যে প্রোটিস্টাকে 2টা দলে ভাগ করলেন, একটা নাম দিলেন হচ্ছে প্রোটোজোয়া আর একটা নাম দিলেন ক্রোমিস্টা। এইগুলো কিন্তু মোটামুটি শ্রেণীবিন্যাসের ইতিহাস। তো আজকে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে আসলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি গল্পের মধ্যে কিন্তু বোঝা যায়, আসলে সবকিছু কিন্তু মুখস্থ করতে হয় না, কিছু কিছু জিনিস আমাদের বুঝার লাগে, বুঝে বুঝে করলে কিন্তু বায়োলজি আসলেই আমরা যেটা জিনিস বলি যে বায়োলজি মুখস্থ, শুধু মুখস্থ করার মতো না, বায়োলজিতে কিছু হ্যাঁ মুখস্থ করার মতো কোনগুলো, যেগুলো নতুন নতুন টার্ম আছে, আমরা কিন্তু অনেক টার্ম বা অনেক শব্দ কিন্তু জানি না, সেইগুলো যখন আসে তখন সেগুলো আমাদের মুখস্থ করতে হয়, কিন্তু এটা বুঝে পড়ার মতো একটা বিষয়, এটাও জানার মতো একটা বিষয়। তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব যে জীববিজ্ঞানের যে বিজ্ঞানী আরএস হুইটেকার সাহেব যে হচ্ছে 5টা রাজ্যে ভাগ করছে, 5টা রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, আর বিজ্ঞানী মার্গুলিস সাহেব কেন এদেরকে 2টা সুপার কিংডমে দিলেন সেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে বিশদভাবে আলোচনা করব। তো সবাই মোটামুটি এই টপিকসগুলো পড়বা, আমার ক্লাসের সঙ্গে নিজের বইয়ের সঙ্গে একটু মিলাই দেখবা, হয়তো কিছু কিছু তথ্য তোমাদের বইয়ের থেকে আমি বেশি কিছু দিয়ে ফেলছি, তোমরা ছোট মানুষ, তারপর পড়বা। আর পরবর্তী ক্লাস পর্যন্ত বিরতি নিলাম, ভালো থেকো সবাই।